আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। জি জি রাজপুত্র, কিছু বলবেন আমায়? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। বলছি যে আপনি কাল আপনার যে কন্যার কথা বলেছিলেন। স্বর্ণালী রে, মা তুই এসেছিস, আমি তোর অপেক্ষায় করছিলাম। কেন, কি হয়েছে কি তোমার? নিতাই, এখন আমার থেকে দেখছি আমার গিন্নির সামসে হয়েছিস। আমার কাজে তোকে পাওয়া গেল না, গেল আমার গিন্নির কাজে সব সময় হাজির থাকিস। আমি ভাবছিলাম আর কিছুদিনের মধ্যে আমার রাজ্যপাল চুকিয়ে ফেলবো। কেন মহারাজ, এত জলদি আপনি রাজ্যপাট চুকিয়ে ফেলতে চাইছেন? আপনি কি শারীরিক দিক দিয়ে অসুস্থ বোধ করছেন? না মানে রাজ্যের ভার সামলাতে হিমশিম খাচ্ছেন না তো আপনি? পরমা, পরমা, কোথায় তুমি? এই দেখো, বাড়িতে ফিরে এসেছি আমি। উফ, খেতে দাও তো, বড্ড ক্ষুধা পেয়েছে। এতদিন বাদে গ্রামে ফিরলাম, কোথায় ভাবলাম গ্রামের আলো বাতাস লাগবে, দেহ মন সবটাই আমার ভালো হয়ে যাবে। আর মায়ের সঙ্গে দেখা হলে তো নিঃসন্দেহে মনটা উৎফুল্ল হয়ে যাবে। কিন্তু ওই বাজে বাজে মেয়েটার জন্য সে সব কিছু হলো না। ইচ্ছে করছে আজ এক্ষুনি আবার শহরে ফিরে যাই। এসব কথা বলতে বলতে মোড়লের ছেলে আবির রাগে গজগজ করতে থাকে আর তার ঘরের মধ্যেই পায়চারি করতে থাকে সে। তখনই এক থালা খাবার নিয়ে আবিরের মা তার ঘরে আসে। আবির, আবির বাবা, কোথায় গেলি? এই দেখ, তোর পছন্দের সব খাবার আমি থালায় সাজিয়ে এনেছি, খাবি না তুই? তুমি এখন এসব খাবার দাবার নিয়ে যাও তো মা, আমার এসব কিছু ভাল লাগছে না। সে কি রে বাবা, আগে যখন বাড়িতে থাকতিস তখন 3 বেলা মায়ের হাতে খেতে পছন্দ করতিস, আর আজ এতদিন পরে বাড়িতে ফিরলি, তাই ভাবলাম তুই যা যা পছন্দ করিস তাই তাই রান্না করি। তাই তো তোর খাবার সাজিয়ে নিয়ে এলাম তোর কাছে, নিজের হাতে খাইয়ে দেব বলে। আর তুই তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস? আমি সত্যি চলে যাব তোর খাবারগুলো নিয়ে। এ আবার মনে হচ্ছে মা কষ্ট পেল। এ আমি কি করছি মায়ের সাথে? কেন এমন ব্যবহার করছি? মায়ের কি অন্যায়? এতদিন পর বাড়িতে ফিরেছি, মা তো এমন করবেই। আর তাছাড়া আমি তো অস্বাভাবিক আচরণ করছি, সবটা হয়েছে ওই পাজি মেয়েটার জন্য। না না, অযথা ওই পাজি মেয়ের কথা চিন্তা করে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করা উচিত হচ্ছে না। না না মা, তোমায় খাবারগুলো নিয়ে যেতে হবে না, তুমি আমার খাইয়ে দাও, আজ আমি তোমার হাতে খাবো। সত্যি বাবা, তুই আমার হাতে খাবার খাবি? আয় আয়, চল ওখানে গিয়ে বসবি, চল, তারপর তোকে আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি। চলো মা। আচ্ছা, দেখেছো মেয়েটার কাণ্ড? এই এত বেলা পর্যন্ত ভেজা কাপড়ে থাকার কারণে এত ঠান্ডা বাঁধিয়ে বসেছিস তো, তার ফলে নিশ্চয় বারবার হাঁচি হচ্ছে। আমার কি দোষ বেশি? আমি তো রোজকের মতো ঠিকঠাক সময় মতো স্নান করেই চলে আসতাম বাড়িতে, কিন্তু সবটা ঘটে গেল তো ওই ছেলেটার জন্য। কোন ছেলেটার কথা বলছিস তুই? আর তুই তো গেছিলি স্নান করতে, কিন্তু বাড়িতে ফেরার সময় তোর গায়ে কাদা মাটি দেখলাম কেন? সে প্রশ্নের জবাবও তো এখনো দিলি না আমায়। বল তো দেখিনি, কি ঘটনা ঘটিয়েছিস তুই আর স্নান করতে গিয়ে? আর বলো না পিসিমা, আজ এক ভিনদেশি ছেলের দেখা পেয়েছি। টুকু, ভিনদেশি ছেলে নয় গো, দেশি দেশি ছেলে। সে তো আমাদের গ্রামের ওই মোড়ল মশাইয়ের ছেলে, কিন্তু সে নাকি এখানে থাকে না, কোথায় যেন একটা পড়াশোনা করে, সেই সুবাদে গ্রামের বাইরে থাকে। আর তাই তো কখনো দেখিনি তাকে, আমরা চিনিও না তেমন। ও, মোড়লের ছেলে? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। মোড়লের ছেলে তো বিলেতে থেকে পড়াশোনা করে। তা তার সঙ্গে তোর দেখা হলো কি করে? তার সঙ্গে আমার আবার দেখা হলো কি করে? সেই মোড়লের ছেলে আজ গায়ে ফিরছিল গরুর গাড়িতে করে। আমিও স্নান সেরে ওই পথ দিয়ে বাড়িতে আসছিলাম, তখন সেই গরুর গাড়ির সঙ্গে আমার ধাক্কা লাগে, আর আমি মাটিতে পড়ে একদম কাদায় মাখামাখি অবস্থা হয়ে যায়। আর তারপর তাদের দোষ থাকা সত্ত্বেও আমাকেই দোষারোপ করছিল যে আমি নাকি ইচ্ছে করে তাদের গাড়ির সামনে এসে পড়েছি। আমার দোষ না থাকা সত্ত্বেও আমায় দোষ দিচ্ছিল বারবার পিসিমা। আর ওই মোড়লের ছেলে বলে কিনা আমার গায়ে কাদামাটি লেগেছে, বেশ হয়েছে। তাই তো আমিও ওই মোড়লের ছেলের গায়ে আচ্ছা করে কাদামাটি লেপে দিয়ে এসেছি। তুমি বলো না পিসিমা, ভালো করেছি না?
এ তুই কি করেছিস? ওই বড় লোকের ছেলের সাথে এমন কাণ্ড মোটেই উচিত হয়নি তোর স্বর্ণ। ছেলেটা নিশ্চয় তোর উপর খেপে গেছে। হ্যাঁ, তা তো একটু খেপেছেই বটে। তুই কিন্তু কাজটা মোটেও ভালো করিসনি স্বর্ণ। আমি তোকে এ কাজের জন্য বাবা দিতে পারছি না, কারণ ওরকম বড় লোক বাড়ির সুন্দর দেখতে ছেলে পুলেকেই তো তোর জন্য খুঁজছি আমি। হতে পারে ছেলেটি আমাদের মনের মতো। আচ্ছা স্বর্ণ, তুই এবার বল তো, ছেলেটি দেখতে শুনতে কেমন সুন্দর টুন্দর আছে নাকি? সে আর কি বলবো তোমায় পিসিমা, পড়াশোনা জানা ছেলেরা আবার দেখতে কেমন হয়, দারুণ দেখতে, উঁচু লম্বা, সব দিক থেকে একেবারে সুদর্শন পুরুষ। তাই নাকি? তাহলে তো তুই সত্যি বড় অন্যায় করে ফেলেছিস, এর জন্য তোকে আবার পস্তাতে না হয়। রাজপুত্র, রাজপুত্র, তুমি কি তোমার কক্ষে উপস্থিত আছো? আরে মা, আপনি আমার কক্ষে এত রাতে? কোনো গুরুত্বপূর্ণ দরকার আছে বুঝি? আসুন আসুন, আমি কক্ষেই আছি। না না, তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা নয়, তবে গুরুত্বপূর্ণ মনে করলে সেটা গুরুত্বপূর্ণ হতে পারে। তাই নাকি মাতা? তাহলে সেই কথাই বলুন আমায়। এত রাতেই যেহেতু এই কথাটা বলবেন বলে এসেছেন, সে কথা তো গুরুত্বপূর্ণ হবেই। না মানে, তোমার পিতামশাই আজ তোমায় নিয়ে একটি বিষয়ে আমার সঙ্গে আলোচনা করছিলেন, আর তোমাকেও সেই বিষয়ে জানাতে বলেছেন। আমার সময় করে জানানো হয়ে ওঠেনি, আর এখন তোমায় বলবো বলবো করে বলাও হয়ে ওঠেনি, আর আমি তো নিশ্চিন্তে ঘুমোতেও পারছি না, তাই উঠে এলাম কথাটি তোমাকে বলার জন্য। আচ্ছা আচ্ছা, এবার তো তাহলে কথাটি শোনার জন্য আমারও খুব আগ্রহ জাগছে। বলুন তাহলে মাতা, কিসের কথা? যে কথা পিতামশাই আপনাকে বলতে বলেছে আমাকে। আসলে রাজামশাই আর আমরা দুজনেই অতি শীঘ্রই তোমার বিবাহ দিতে চাইছি, আর বিয়ের পরে তোমার রাজ্য অভিষেক করানো হবে। তারপরে তো তুমি এই রাজ্যের রাজা হয়ে যাবে। তোমার পিতামশাই খুব দ্রুতই তোমার উপরে রাজ্যের ভার দিতে চান। কেন মাতা? আমি এখন পিতামশাইয়ের কাছ থেকে রাজ্যের সকল ভার নিজের কাঁধে নিতে চাই না। আমি চাই পিতামশাই আরও কটা বছর রাজ্যের রাজা হয়ে থাকুন। আর পরে রইল বিয়ের কথা, সে পরে করা যাবে। এখন সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না মাতা। শোনো আমার রাজপুত্রের কথা, সময় আবার ফুরিয়ে যাচ্ছে না মানে? তোমার তো এখন উপযুক্ত সময় বিয়ে করার, আর বিয়ের পরে তোমার রাজ্য অভিষেক করানো হবে। তাই তোমার পিতামশাই তোমার কাছে জানতে চেয়েছেন তোমার নিজস্ব কোনো পছন্দ আছে কিনা, নইলে আমরা আমাদের মতো পুত্রবধূ খোঁজা শুরু করতে পারি। আমি তো বিয়ে করার জন্য প্রস্তুত নই মাতা। আর তাছাড়া বিয়ে নিয়ে আমি তেমন কিছু ভাবিনি, তাই আমার কোনো পছন্দ নেই। তবে আমরা যদি চাই আমাদের মনের মতো পুত্রবধূ খুঁজতে, তাতে তোমার কোনো আপত্তি নেই, তাই তো রাজপুত্র? না না মাতা, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনাদের পছন্দই আমার পছন্দ, আর আপনাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। বা রাজপুত্র, তোমার এই কথাটির দ্বারাই বুঝতে পারছি যে তুমি আমাদের যোগ্য রাজপুত্র। সুখী হও তুমি বাবা, তোমার জীবনে সুখ আসুক, আর আমরা সেটাই চেষ্টা করব। এরপর রানী রাজপুত্রের কক্ষ থেকে বেরিয়ে যায়। সারাদিন পর বাড়িতে ফিরে এসে এই কটা ভাত শুধু তুমি খেলে বাবা? এতে তোমার পেট ভরেছে? আর একটু ভাত দেই তোমাকে? না রে মা, না, আর খাবো না। মনে অশান্তি চললে পেটের খিদেও গায়েব হয়ে যায়। কেন বাবা, তোমার মনে কিসের অশান্তি চলছে? আমি খুলে বলো তো, খুলে বললে দেখবে হালকা লাগছে মনের ভেতরটাতে। একই বাইরের সবার সংসার, কাজকর্ম নিয়ে কত চিন্তা আমার মাথায়। ওই মোড়ল কর্তা আমাদেরকে এতগুলো বছর ধরে বেশি বেশি খাজনা নিয়ে ঠকিয়ে যাচ্ছেন। সেই সমস্যাটা এখনো সমাধান হলো না। বাড়িতে ফিরে কোথায় মেয়েদের সঙ্গে করে আর বউ বোনকে সঙ্গে করে একসাথে খেতে বসবো তা নয়, বাড়িতেও অশান্তি শেষ নেই। একে অপরের সঙ্গে সব সময় কথা কাটাকাটি লেগেই আছে। এসবের জন্য আমার ভালো লাগছে না রে মা। কি করবে তুমি বাবা বলো? পিসিমা আর স্বর্ণ কেন যে সবটা বুঝে অবুঝ হয়ে থাকে? মায়ের আর কি দোষ বলো? মায়ের সন্তানকে সবসময় যদি অন্য কেউ এভাবে আঁকড়ে ধরে রাখে, তাহলে তো মায়ের কষ্ট হবেই, তাই না? সবই তো আমি বুঝি রে মা, কিন্তু সুমনার তো দুকুলে আর কেউ নেই, তাই তার জন্য তো ও স্বর্ণকে আঁকড়ে ধরে বেঁচে আছে। ওই বেচারিকেও তো আমি কড়া করে কিছু বলতে পারি না, এই জন্যই।
এসব তো নিত্যদিন ঘটেই থাকে আমাদের বাড়িতে। তুমি এই সব কিছু নিয়ে আর এত মাথা ব্যথা করো না তো বাবা। যাও, ঘরে গিয়ে মায়ের সঙ্গে কথা বলে সবটা মিটিয়ে নাও। মা অযথাই রাগ করে বসে আছে। ঠিক আছে মা, তুই এবার খাবার খেয়ে নে। বাড়ির সবার মন কষাকষির জন্য তোরা আমার হয়েছে যত জ্বালা। এরপর কোমলের বাবা খাবার ঘর থেকে বেরিয়ে যায়। এরপর কোমলও কিছু খাবার মুখে দেয় এবং ঘরে চলে যায় খাবার শেষ করে। আজ আমাদের বাড়িতে ঘটক মশাই এসেছিলেন। তার মানে কি বাবা মা আমাদের দু বোনের জন্য পাত্র দেখতে শুরু করেছে? তার মানে কি খুব দ্রুতই বাবা মা আমাদের দু বোনকে বিয়ে দিয়ে বাড়ি থেকে পরের বাড়ি পাঠিয়ে দেবে? কিন্তু আমি তো এখন বাবা মাকে ছেড়ে থাকার জন্য একদম প্রস্তুত নই। আমি তো এত দ্রুত বিয়ে করে বাবা মায়ের কাছ থেকে দূরে যেতে চাই না। এরপর আবার যদি ঘটক আসে বাড়িতে, আমি বাবা মাকে বলে দেব ওরা যেন আমার বিয়ে এখনই না দেয়। স্বর্ণ যদি রাজি থাকে তাহলে যেন শুধু স্বর্ণকেই বিয়ে দিয়ে দেয়। আর তাছাড়া আমি চলে গেলে মাকে আর বাবাকে কে দেখবে? না না, এখন আমি কিছুতেই বিয়ে করব না, পরের বাড়িও যাব না। এরপর কোমল ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যায়। হ্যাঁ গো, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? সকাল সকালে কি বিচার নিয়ে বসবে নাকি? হ্যাঁ, সে কথা তো তোমায় কাল রাতেই বললাম পরমা। সকাল সকাল রাত সবাই মোড়লের সঙ্গে আমাদের নিয়ে বিচারে বসবে রাজামশাই। আজ একটা ফয়সালা করেই দেবেন যে মোড়ল মশাই আমাদের থেকে বেশি পরিমাণে খাজনা নেন কিনা। যদি উনি বেশি পরিমাণে খাজনা নিয়ে থাকেন এতগুলো বছর, তবে তার ক্ষতিপূরণ ওনাকেই দিতে হবে। আর এরপর থেকে আমাদের কাউকে এত বেশি খাজনা দেওয়া লাগবে না। বাহ, তাহলে তো খুব ভালো হবে বাবা। ভালো হবে মানে কি বলছিস কি তুই কোমল? তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক না। না শুনে বুঝে এক একটা কথা বলিস নে তো। শোনো দাদা, আমি তোমায় একখানা কথা বলছি। কুমিরের সঙ্গে লড়াই করে জলে বাস করা যায় না, বুঝলে তো? মানেটা খুব পরিষ্কার দাদা। ওই রাজা মশাইয়ের কাছে কিন্তু তুমি রোজ রোজ নালিশ বিচার নিয়ে যেতে পারবে না। এই মোড়লের হুকুমেই কিন্তু আমাদের গ্রাম চলে। তুমি না হয় ওই মোড়লের বিরুদ্ধে সায়স্তা করতে পারবে, কিন্তু তারপর এই গ্রামে শান্তি মতো বাস করতে পারবে তো? ওই মোড়ল তোমার পিছে পড়বে না। তার মানে তুমি কি বলতে চাইছো সুমনা, ওই মোড়লের এতদিনের করা অন্যায়ের প্রশ্রয় এখনো আমাদেরকে দিয়ে যেতে হবে? তোমরা আমার কথা বুঝতে পারছো না বৌদি? না না সুমনা, আমি তোর কথা বুঝতে পারছি না, কিন্তু শোন, এভাবে প্রতি বছর আমাদের মতো গরিব চাষিদের আর সম্ভব হচ্ছে না অতিমাত্রায় খাজনা দেওয়া। তাই মোড়লের একটা বিচার তো এবার করতেই হবে। আর তাছাড়া এরপরও যদি মোড়ল আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তখন আমরা আবারও রাজামশাইয়ের কাছে নালিশ করব। তখন রাজামশাই মোড়লের শাস্তি ব্যবস্থা করবে। তুই আর এসব নিয়ে চিন্তা করিস না। আমি এখন আসছি, আমার আর দেরি করার মতো সময় নেই। আসছি পরমা। এসো এসো। এরপর ভোলা রাজবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা স্বর্ণকমল গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।